আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাচ্ছি জিটকা খাজরামতি কলেজের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মোহাম্মদ মিন্টু মিয়া, সহকারী অধ্যাপক আইসিটি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বেই সব দেশেরই অনলাইন শ্রেণী কার্যক্রম সরাসরি বন্ধ থাকায় বাংলাদেশ সরকার এবং আমাদের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমাদের কলেজে পূর্ব থেকেই অনেক আগে থেকেই অনলাইন শ্রেণী কার্যক্রম ব্যবস্থা চালু আছে। তো তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের ক্লাস সরাসরি শ্রেণী কার্যক্রম কবে নাগাদ চালু হবে তার দিক নির্দেশনা এখনো আমরা পাইনি। বিধায় আমরা সরকার এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে চালিয়ে নেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম ক্লাস শুরু করছি। আইসিটি বিষয়ের ভেতরে 6টি চ্যাপ্টার দ্বারা নির্ধারণ করা হয়েছে। 6টি চ্যাপ্টারের ভেতরে প্রথম 2টি চ্যাপ্টার বা অধ্যায় থিওরিক্যালি আলোচনা, এবং তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা আছে টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা, এবং চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টি অধ্যায় থিওরিক্যালি, টেকনিক্যাল টার্ম এবং প্র্যাকটিক্যাল টার্ম, এই 3টির সমন্বয়ে চ্যাপ্টারগুলো উপস্থাপনা করা হয়েছে। তো 6টি অধ্যায়ের মধ্যে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছে তোমাদের আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম অ্যান্ড লজিক গেট, এই অধ্যায়ের 2টি অংশ আছে। 2টি অংশের ভেতরে প্রথম অংশে আছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এবং দ্বিতীয় অংশে আছে লজিক গেট এবং ডিজিটাল ডিভাইস। তো 2টি অংশের ভেতরে প্রথম অংশে বা প্রথম পর্বে আমি পড়াবো তোমাদের নাম্বার সিস্টেম এর উপরে। আজকে আমরা আলোচনা করব যে টপিকটা আমরা কি টপিক দ্বারা আমরা আজকে ক্লাসটা ডিজাইন করছি সেগুলো আমরা একটু দেখে নিই। জেনারেল ডিসকাশন অন নাম্বার সিস্টেম, পজিশনাল ভ্যালু এবং বেস, এই 3টি বিষয়ে আমি তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখি আমরা সংখ্যা পদ্ধতি কি। বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন, অঙ্ক এবং প্রতীক সমূহ ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। অর্থাৎ বিভিন্ন প্রকার প্রতীক বা সাইন ব্যবহার করে যে আমরা সংখ্যা প্রকাশ করে থাকি সেগুলোকে আসলে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত পদ্ধতি দুই প্রকার। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম।
পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা দেখি যে পজিশনাল নাম্বার সিস্টেম কোনটা। প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা। যে সকল সংখ্যা পূর্ণমান নির্ধারণের ক্ষেত্রে সংখ্যাটির ভিতরে ব্যবহৃত প্রতীকগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস এবং সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলোর স্থানীয় মান দ্বারা তার পূর্ণমান নির্ধারণ করা হয়, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা। আমি আবার বলছি, পজিশনাল সংখ্যা হচ্ছে কোনো একটি সংখ্যার পূর্ণমান প্রকাশের ক্ষেত্রে বা নির্ধারণের ক্ষেত্রে সংখ্যাটির ভেতরে ব্যবহৃত প্রতীকগুলোর নিজস্ব মান এবং সংখ্যা পদ্ধতির বেস এবং সংখ্যা পদ্ধতির ব্যবহৃত প্রতীকগুলোর স্থানীয় মান, এই তিনটির ভিত্তিতে যখন কোনো একটি সংখ্যার পূর্ণমান নির্ধারণ করা হবে তখন তাকে বলা হলো পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা, পজিশনাল সংখ্যা। যেমন এখন প্রশ্ন আসে যে স্থানীয় মান কি? স্থানীয় মান 5 1 2, একটা एग्जांपल দেখি এখানে। তাহলে আমরা বলছিলাম পজিশনাল সংখ্যা, যে পজিশনাল সংখ্যা বলতে কোনো একটি সংখ্যার পূর্ণমান নির্ধারণের ক্ষেত্রে, একটি সংখ্যার পূর্ণমান। এখানে আমরা সংখ্যাটা দেখতেছি কত, এখানে 512 বলতেছি আমরা। 512 কেন 512 বলতেছি? এখানে এটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, ঠিক এরকম ভাবে হাজার আস্তে আস্তে বাড়তে থাকবে এরকম। অর্থাৎ প্রতিটি প্রতীক এর নিজস্ব মান এবং তার অবস্থানের ভিত্তিতে যখন কোন একটি সংখ্যার পূর্ণমান নির্ধারণ করা হবে তখন তাকে বলা হবে পজিশনাল সংখ্যা। যেমন এখানে 512 আমরা কেন বলতেছি? এখানে 512, আবার এটাকে বলতেছি 25, এটাকে বলছি 521। ডিজিট মাত্র 3টা, কিন্তু তার অবস্থানের কারণে তার ভ্যালু বা মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে সংখ্যাটাকে বলা হয় কি? পজিশনাল সংখ্যা। কিন্তু প্রাচীন মিশরীয়রা যে হাইরোগ্লিফিক্স পদ্ধতিতে যে তারা যে গণনা করতো, যেমন হাতের নুড়ি, হাতের আঙুল, কর, পাথর, তারপরে রশি দিয়ে, গিট, কাঠি এবং মাটিতে দাগ দিয়ে দিয়ে এগুলি ব্যবহার করতো। সেখানে সংখ্যার কোনো অবস্থান থাকে না। অবস্থান না থাকার কারণে সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। তা আশা করি এটা বোঝা গেল কেন আমরা এটাকে পজিশনাল বলছি। আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে 512, এখানে 5 আছে শতকের ঘরে, এখানে এটা বলছি আমরা কত? 500। 1 অবস্থান করতেছে দশকের ঘরে, এই জন্য বলছি কত? 10। 2 অবস্থান করতেছে এককের ঘরে, এর মান হচ্ছে কত? 2 হচ্ছে কত? এখন সকল পাচ্ছি কত? আমরা 512 বলতেছি। তাহলে কেন এটা পজিশনাল সংখ্যা? অর্থাৎ সংখ্যার মান যখন এই ডিজিটটা, এই 2 যখন এখানে থাকবে, 2 5টা তখন শেষে যাবে, তখন এর মান হবে কোথায়? 215। এই কারণে একটা সংখ্যার পূর্ণমান নির্ধারণের ক্ষেত্রে সংখ্যাটির ভিতরে ব্যবহৃত অঙ্কগুলোর বা প্রতীকগুলোর নিজস্ব মান এবং এই মানগুলোকে যখন স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফলগুলিকে যোগ করলে সংখ্যাটির পূর্ণমান যেহেতু পাওয়া যাচ্ছে, বিধায় সংখ্যাটির পূর্ণমান পাওয়ার ক্ষেত্রে স্থানীয় মান যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিধায় সংখ্যাটি একটি পজিশনাল সংখ্যা। আশা করি বোঝা গিয়েছে। এবার আসি আমরা
নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল নাম্বার সিস্টেম। যে সকল সংখ্যা প্রকাশের ক্ষেত্রে কোনো স্থানীয় মান থাকে না বা স্থানীয় মান প্রয়োজন পড়ে না, সে সকল সংখ্যাগুলোকে বলা হলো নন পজিশনাল সংখ্যা। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে তারা যে গণনা করত বা গণনার মাধ্যমে বিভিন্ন হিসাব নিকাশ করত, সেখানে তারা ব্যবহার করত পাথর, কাঠি অথবা মাটিতে দাগ দিয়ে অথবা গিট দিয়ে। যেমন মনে করতো যে এই প্রতীকটাকে মনে হতো 1, এইটাকে বলতো 2, এটাকে বলতো 3, এটাকে মনে করতো 4, 5, এভাবে নির্ধারণ করতো। এখানে 8-1 আর 8-1 এটা আগে এটা পরে, এবার এটা পরে এটা আগে, এক্ষেত্রে কোনো সংখ্যার ভ্যালু বা মানে কোনো পরিবর্তন হয় না, এজন্য এটা নন পজিশনাল সংখ্যা। বাট পজিশনাল সংখ্যা এখানে 512, এখানে একটা এই ডিজিটটা যদি আগে দেওয়া হয় বা এই ডিজিটটা যদি শেষে দেওয়া হয়, তাহলে সংখ্যাটা কি মান বা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন 152, আবার 251। সংখ্যাটা আগে পরে বা মাঝের ক্ষেত্রে বা শেষের ক্ষেত্রে সংখ্যা কি প্রতীকের আগে এবং পরে এবং মাঝে অবস্থানের কারণে সংখ্যার ভ্যালু বা মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে সংখ্যাটা এখানে এটা পজিশনাল সংখ্যা আর এটা নন পজিশনাল সংখ্যা। আশা করি বোঝা গিয়েছে। তো এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে। স্থানীয় মানের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি এখন আরেকটু, যে স্থানীয় মানটা কিভাবে আর নির্ধারণ করা, সেটা হলো স্থানীয় মানটা হচ্ছে কোনো একটি সংখ্যার মধ্যে ব্যবহৃত প্রতীকগুলোর অবস্থানকে স্থানীয় মান বলা হয়। কোন একটি সংখ্যা, যেমন বা এরকম, অর্থাৎ এই সংখ্যাটা একক স্থানে অবস্থান করতেছে, এটা দশক স্থানে, এটা শতকের স্থানে। স্থানীয় অবস্থানকে আমি বলছি কি, স্থানীয় মান হচ্ছে কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলোর অবস্থানকে বলা হয় স্থানীয় মান। স্থানীয় মান অর্থাৎ কোথায় সেটা অবস্থান করতেছে, স্থানীয়। এটাকে আমরা কিভাবে নির্ধারণ করি স্থানীয় মানটা, সেটা হচ্ছে একটি সংখ্যার মধ্যে বা একটি সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ধারণ করা হয় সাধারণত ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ওই সংখ্যা পদ্ধতির বেস এর পাওয়ার বা ঘাত সম্বলিত মান দ্বারা স্থানীয় মান নির্ধারণ করা হয়। কোনো একটি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ওই সংখ্যা পদ্ধতির বেস এর পাওয়ার বা ঘাত সম্বলিত মান দ্বারা এই স্থানীয় মানটা নির্ধারণ করা হয়ে থাকে। কিরকম সেটা, যেমন আমি একটা দেখি, যদি আমি এই সংখ্যাটাকে, যদি আমরা সাধারণত আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখে আসছি, যেটাকে সে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি আমরা জানি যে এর মান কত 223। কিভাবে 223টা হলো আমি দেখাচ্ছি একটু। যে যদি আমি এটা দশমিক সংখ্যা ধরি, তাহলে 2 × 10 প্লাস 2 × 10 প্লাস 3 × 10। তো বলছিলাম কি, যে কোনো একটি সংখ্যার স্থানীয় মান ওই সংখ্যা পদ্ধতির বেস এর পাওয়ার বা ঘাত সম্বলিত মান দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার বা, তাহলে এটা যদি দশমিক মান ধরি, তাহলে দশমিক মানের বেস আমি ধরছি কত 10, তাহলে বেস এর পাওয়ার বা ঘাত হিসেবে এটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে একক স্থানে। একক আমরা ধরি সাধারণত 0 কে একক,
এটা কিন্তু দশক, এটা গেল শতক, এভাবে। তাহলে আমরা দেখি এখানে কিভাবে হচ্ছে। এখানে 2 10 এর পরে গুণলে এটা হচ্ছে কত 100, 100 হচ্ছে তার কত হচ্ছে এখানে 200 প্লাস দশকে 10, 10 দুগুণে 20 প্লাস 10 এর পাওয়ার 0। কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। এটা খেয়াল রাখতে হবে যে কোন সংখ্যার পাওয়ার যদি 0 ছাড়া কোন সংখ্যার পাওয়ার 0 হলে, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হবে 1। অর্থাৎ কি রকম 5 এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, 8 এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, 10 এর পাওয়ার 0 হলে তার মান হবে 1, আবার 16 এর পাওয়ার 0 হলে তার মান হবে 1। আর বলছি কি 0 ছাড়া কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হবে 1। তাহলে এখানে মান হচ্ছে 1, 1 দিয়ে 3 গুণ করতেছে 3, তাহলে সংখ্যাটার মান পাচ্ছি আমরা কত 223। আশা করি বোঝা গিয়েছে। এবার আসি আমরা সংখ্যা পদ্ধতি পজিশন সংখ্যা আবার 4 প্রকার। এরকম আমি দেখাচ্ছি সেটা। পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার না, সরি 4 টাইপস। আমি একটা ছকের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। নাম্বার সিস্টেম number system sign symbol বা sign sign sorry symbol প্রথম যে সংখ্যাটা ডেসিমেল নাম্বার সিস্টেম decimal number system দ্বিতীয় 2 নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম octal number system sorry
डेसिमल नंबर सिस्टम, बाइनरी नंबर सिस्टम, ऑक्टल नंबर सिस्टम, 4 नंबर हेक्साडेसिमल। কি কি সাইন বা সিম্বল প্রতীক ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি। দশমিক, এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি কি মৌলিক প্রতীক বা সাইন ব্যবহার করা হয়? কি কি 10টি সাইন, 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে। বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহার করা হয় মাত্র 2টি মৌলিক চিহ্ন, 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 0 1 2 3 4 5 6 7, এই 8টি। হেক্সাডেসিমালে ব্যবহার করা হয় 0 1 2 3 4 5 6 7 8 9। 94 যে সাধারণত আসে কি 10, যদিও 10 আমরা ব্যবহার করে থাকি সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 আমরা ব্যবহার করে আসছি সেটা ছোটবেলা থেকে, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখনই আমি 10 লিখব তখন সেটাকে দশমিকের মান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে যে একটার সাথে একটা যেন মিলে না যায় তার জন্য 10 এর মানকে এ দ্বারা অ্যালফাবেট দ্বারা বোঝানো হয়। এ 11 কে বোঝানো হয় বি দ্বারা, 12 কে বোঝানো হয় সি দ্বারা, 13 কে বোঝানো হয় ডি দ্বারা, 14 কে বোঝানো হয় ই দ্বারা, 15 কে বোঝানো হয় এফ দ্বারা। এখন আসি এর বেস গুলো কি কি। বেস দশমিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়েছে মোট কয়টি? 10টি। এর বেস হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়েছে মাত্র 0 এবং 1 দুইটি, এর বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি, এর বেস হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে বা প্রতীক ব্যবহার করা হয়েছে 0 থেকে 9, 9 থেকে 10 এর মান a, 11 এর মান 20, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15, মোট 16টি। এর জন্য এর বেস হচ্ছে 16। আমি এই বেজের ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। এখানে আমি আর একটু বিষয় দিয়ে দিই, সেটা এক্সাম্পলটা দিয়ে দিই। এখানে কিভাবে সেটা প্রকাশ করা হয়। এক্সাম্পল, সরি সেম সেম দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন মনে আমরা ধরি 3 5 বেস 10 1 1 1 0, example 2 5 1 8 3 C, বেস 16। তাহলে আমরা দেখি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, 4 types of positional number system, 4 types। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় সিম্বল বা সাইন, SIGN সাইন, SIGN সাইন, SIGN সাইন, yes sorry মৌলিক চিহ্ন 10টি।
বাইনারি নাম্বার সিস্টেমে মৌলিক চিহ্ন দুইটি, বেস 2। না, অক্টাল নাম্বার সিস্টেমে মৌলিক চিহ্ন মোট 0 থেকে 7 পর্যন্ত, বেস 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 9, তারপরে 10 এর মান a b c d e f এর মান 15, মোট বেস হচ্ছে 16। এভাবে আমরা সাধারণত পজিশন সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো এর ভেতরে আমি এখন একটু এই সফটওয়্যার একটু মুছে দিয়ে তোমাদের একটু বিশ্লেষণ করছি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম ব্যবহার করে আসছি, সেই নাম্বার সিস্টেমকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বা ইংরেজিতে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম। দশমিক সংখ্যা পদ্ধতি। এই মৌলিক চিহ্ন মোট 0 থেকে 1 2 এভাবে লিখি আমি 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে আমরা আবার কি লিখতাম 0 1 2 3 4 5 6 7, আমি এখান থেকে লিখছি 8 9, আবার 0, আবার 1 2 3 4 5 6 7 8 9, আবার 0। তার আগে কি করতাম আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত, তখন এখানে কি করতাম পরের সংখ্যাটা লিখতাম 1, এখানে দিতাম, এখানে ইউজ করতাম 2, এখানে ইউজ করতাম 3। এভাবে আমরা অসংখ্য সংখ্যা তৈরি করি আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে এই 10টি মৌলিক চিহ্ন দ্বারা। কিন্তু কম্পিউটার আসলে এমন একটি যন্ত্র, সে এই তার পক্ষে এই 10টি মৌলিক চিহ্ন মনে রাখা সম্ভব হয় না বিধায়, কিন্তু সে একটি জিনিস বোঝে, সেটা হচ্ছে যে কোন একটি চ্যানেল দিয়ে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে ভোল্টেজ আসতেছে অথবা ভোল্টেজ আসতেছে না, এই দুটো জিনিস বোঝে। অর্থাৎ সে শুধু বোঝে যে একটি চ্যানেল দিয়ে ভোল্টেজ যদি আসে এবং তাহলে তার জন্য একটা সিগন্যাল, আবার তার জন্য একটি সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আবার যে ওই একই চ্যানেল দিয়ে যদি নির্দিষ্ট সময়ে কোনো সিগন্যাল বা ভোল্টেজ না আসে, তাহলে আরেক ধরনের একটি সিম্বল তাকে উপস্থাপন করে। এরকম তখন মানুষ চিন্তা করলো যে আসলে যেহেতু তার পক্ষে এই 10টি মৌলিক চিহ্ন মনে রাখা সম্ভব নয়, বা এই 10টি সংখ্যা তার পক্ষে মনে রাখা সম্ভব নয়, এবং এই 10টি সংখ্যা দ্বারা তার বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি তৈরি করা সম্ভব নয়, বা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা সম্ভব হচ্ছে না, তখন মানুষ চিন্তা করলো সে যেহেতু ভোল্টেজের উপস্থিতি এবং ভোল্টেজের উপস্থিতি নাই এই দুটো জিনিস বুঝে, তাহলে কম্পিউটারকে যদি এই ভোল্টেজের মাধ্যমেই এই 10টি চিহ্নকে বা 10টি ডিজিটকে বোঝানো যায়, তাহলে তার জন্য ব্যাপারটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এ কারণে তখন চিন্তা করলো যে মানুষ যে কম্পিউটারকে এরকম বোঝানোর চেষ্টা করলো, যখন কম্পিউটার বুঝবে যে কোন একটি চ্যানেল দিয়ে বিন্দুতে যে ভোল্টেজ আসতেছে না, তখন মনে করবা তুমি যে এর জন্য 0 হবে। আবার যখন ভোল্টেজ আসতেছে তখন মনে করবা 1। ভোল্টেজ আসতেছে না বা ভোল্টেজ নাই বা বিদ্যুৎ নাই, তখন হবে কি 0, এই বুঝবে।
আর যখন বিদ্যুৎ থাকবে বা ভোল্টেজ আসতেছে বা কোনো একটি চ্যানেল দিয়ে কোনো সিগন্যাল আসতেছে তখন মনে করবা 1। এই দুটো 0 এবং 1 দ্বারা অসংখ্য সংখ্যা তৈরি করার যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আর শুধুমাত্র কম্পিউটার না, গোটা পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের তার আভ্যন্তরীণ যাবতীয় কার্যাবলী এই বাইনারি 0 এবং 1 দ্বারা নির্ধারণ করে থাকে বা সম্পন্ন করে থাকে। আর কম্পিউটার গণনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং কম্পিউটার গণনায় একমাত্র ব্যবহৃত হয়ে থাকে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটাই কম্পিউটার গণনা। এই 0 দিয়ে বোঝানো হচ্ছে যে অর্থাৎ বিদ্যুৎ আছে অথবা বিদ্যুৎ নাই বা ভোল্টেজ আছে, এই ভোল্টেজ নাই। আর 1 দ্বারা বোঝানো হয় বা কম্পিউটার বোঝে যে এখন বিদ্যুৎ আছে বা ভোল্টেজ আছে বা কোনো সিগন্যাল আসছে, এটা বোঝে। এ কারণে এই 0 এবং 1 দ্বারা যে সংখ্যা পদ্ধতিটা তৈরি করা হয়েছে সেই সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। আর এই বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা বিভিন্ন ধরনের সংকেত তৈরির মাধ্যমে বা কোড তৈরির মাধ্যমে হাজার হাজার সংখ্যা, ডিজিট বা বর্ণ, চিহ্ন ইত্যাদি কম্পিউটারকে খুব সহজেই বোঝানো যায়। এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারের গণনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহৃত হয়ে থাকে, তবে সেটা পরিমাণে খুবই কম। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন দুইটা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে বা কেন এর আবিষ্কার করা হয়েছে বা কেন এর প্রয়োজন। আর বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দ্বারাই কম্পিউটারের মূল বা কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো কম্পিউটারে এই দুটো ডিজিট 0 এবং 1, এই দুটো ডিজিট দ্বারা অসংখ্য বর্ণ, সংখ্যা, চিহ্ন, প্রতীক যাই বলি না কেন সবগুলো খুব সহজেই কম্পিউটারকে বোঝানো যায়। এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার গণনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার বা বোঝা গিয়েছে। এখন আসি আমরা যে বেস নিয়ে আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম। বেস বা যেমন কিছুক্ষণ আগে আমি যে এক্সাম্পল দিলাম, যেমন একটা লিখছিলাম কিরকম, যেমন 5 3 10 1 1 2 বেস বা ভিত্তি কি। এখানে আমি 53 বা 53 এখানে 10 দিয়েছি, 1 1 1 এখানে 2 দিয়েছি, 2 7 এখানে 8 দিয়েছি, 3C এখানে দিয়েছি 16, 3C এখানে 16। এই নিচে যে ব্র্যাকেটের শেষে যে নিচে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এইগুলিকে বলা হলো বেস। বেসটা কি বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে তার মোট সংখ্যাকে বলা হবে বেস বা ভিত্তি। আমি আবার বলছি, বেস হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে তার মোট সংখ্যাকে, তার প্রতীকগুলোর যতগুলি মৌলিক চিহ্ন ব্যবহার করে সেই প্রতীকগুলোর মোট সংখ্যাকে বলা হবে বেস। যেমন ছোটবেলা থেকে আমরা যে সংখ্যা পদ্ধতি চিনে আসছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন ছিল কয়টা? 0 1 2 3 4 5 6 7 8 9। কয়টি মৌলিক চিহ্ন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। এর জন্য এর বেজ হচ্ছে কত? 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 10। ঠিক একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছিল 0 এবং 1, দুইটি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করেছে, এর বেজ হচ্ছে 2। হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যা পদ্ধতিতে
ব্যবহার করা হয়েছিল 0 1 2 3 4 5 6 7 8 9 সরি 1 2 3 4 5 6 7 8 মোট 8টি। এর জন্য এর বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমেলে 0 1 2 3 4 5 6 7 8 9 এর 10 এর মান a, 11 এর মান b, 12 এর মান c, 13 এর মান d, 14 এর মান e, 15 এর মান f। মোট 0 থেকে 9 পর্যন্ত 10 11 12 13 10 11 12 13 14 15 সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। তাহলে মোট এর বেজ হচ্ছে 16। কেন? যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই কারণে এর বেজ হচ্ছে 16। তাহলে আমি বেজ বললাম বোঝালাম হচ্ছে এটাই যে বেজ হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে তার মোট সংখ্যাকে। কতগুলো মৌলিক চিহ্ন এখানে ব্যবহার করেছে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। অতএব দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন ব্যবহার করেছে মাত্র 2টি, সেটা 0 এবং 1। তার এর বেজ হচ্ছে কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি, এর বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে মোট 16টি। 0 থেকে 9 থেকে পর থেকে a b c d e f মোট 16টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে, বিধায় এর বেজ হচ্ছে 16। আশা করি বেজের ধারণাটা বা কনসেপ্ট বোঝা গিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন বিভিন্ন নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমকে আরেকটা নাম্বার সিস্টেম কনভার্টেশনে যাব, তখন আমাদেরকে এই বেজগুলি আমাদের চিনতে হবে বা বুঝতে হবে যে এটা কোন সংখ্যা পদ্ধতি, বা এই বেজ দেখে আমাকে চিনতে হবে যে এটা কোন সংখ্যা পদ্ধতি। এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে সাধারণত। আশা করি এটা ক্লিয়ার বা বোঝা গিয়েছে। তো আজকে আমাদের বা আমার ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু বা টপিকগুলো ছিল সেটা হলো জেনারেল ডিসকাশন অন নাম্বার সিস্টেম বা সাধারণ আলোচনা, সংখ্যা পদ্ধতির উপর সাধারণ আলোচনা বা সংখ্যা পদ্ধতি কি। তাহলে আমরা কি জানলাম যে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্কসমূহ দ্বারা যে সংখ্যা প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সাধারণত আমরা জানলাম সংখ্যা পদ্ধতি 2 প্রকার। প্রথমত সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত কোনগুলো? যে সংখ্যা পদ্ধতিগুলো সাধারণত স্থানীয় মান ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো কোনো স্থানীয় মান থাকে না সেগুলিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপর আমরা আলোচনা করলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 4 প্রকার। 1 নম্বর ছিল কি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি মৌলিক চিহ্ন মোট কয়টি? 10টি, এর বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হচ্ছে মোট 2টি, এর বেজ হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হচ্ছে 8টি, এর বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হচ্ছে 16টি, এর বেজ হচ্ছে 16। তারপরে আমরা শিখলাম কি আমরা যে স্থানীয় মান কি বা স্থানীয় মান কিভাবে নির্ধারণ করা হয়। তারপর আমরা শিখলাম কি বেস কি। এখন আমি আরেকটা বিষয়ের উপর একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা 2টি অংশ থাকে। একটা হচ্ছে আমি এক্সাম্পলের সাথে দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরে 75.25। এটা যদি আমি দশমিক সংখ্যা ধরি, এর বেস ধরলাম 10। সংখ্যাটা কত ধরছি আমরা? সেটা হচ্ছে 75 বা 75.25 বলছি। প্রত্যেকটা পজিশনাল সংখ্যা রেডিক্স পয়েন্ট দ্বারা 2টি অংশে বিভক্ত থাকে। রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট দ্বারা কোনো একটি
সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ বা ফ্র্যাকশন, পূর্ণাংশ হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে পূর্ণাংশ, ইন্টিজার, ভগ্নাংশ, ফ্র্যাকশন। যে পয়েন্ট দ্বারা কোনো একটি সংখ্যাকে পূর্ণাংশ বা ইন্টিজার এবং ভগ্নাংশ বা ফ্র্যাকশন দুইটি অংশে বিভক্ত করে সেই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এরকম প্রশ্ন থাকে যে রেডিক্স পয়েন্ট কি, এরকম। তো রেডিক্স পয়েন্ট আমরা জানলাম কি যে দশমিক সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দুটি অংশ বা দুটি ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে একটি অংশে বা একটি ভাগে হচ্ছে কি পূর্ণাংশ বা ইন্টিজার বা পূর্ণাংশ, আরেকটি অংশ হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। আর এই পজিশনাল সংখ্যাটিকে যে দুইটি অংশে বিভক্ত করেছে সেই পয়েন্টের নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। আশা করি রেডিক্স পয়েন্ট সম্পর্কে ধারণা পাওয়া গেল এবং পূর্ণাংশ এবং ভগ্নাংশ সংখ্যা কোনটুকু বলা হয় বা কোন ভাগকে কোন কি নামে প্রকাশ করা হয় সেটা আশা করি বোঝা গিয়েছে। তো এবার আমরা দেখি সাধারণত আজকে যে আমরা আলোচনা করলাম সেই আলোচনা থেকে আসলে কি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। যেমন 1 নম্বরে থাকে কি কি প্রশ্ন থাকে তার একটা আমি একটু ধারণা দিচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন, সাধারণত কতই থাকে বলি। 1 নম্বর থাকতে পারে এরকম যে সংখ্যা পদ্ধতি কি, থাকতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, থাকতে পারে পজিশনাল সংখ্যা কে রেডিক্স পয়েন্ট কি, এরকম থাকতে পারে। তো এর প্রশ্নগুলি এই 4টি প্রশ্নের উত্তর আমি আমার আলোচনা থেকে আমি অলরেডি আলোচনা করছি, এখান থেকে তোমরা অলরেডি ধারণা পেয়েছো আশা করি। এরকম প্রশ্ন থাকতে পারে। এছাড়া থাকতে পারে অনুধাবনমূলক কি ধরনের প্রশ্ন থাকে তার একটি ধারণা আমি দিচ্ছি। এক নম্বরে থাকতে পারে এরকম কম্পিউটার গণনায় বাইনারি পদ্ধতি ব্যবহার হয় দেখানো।
2 নম্বর থাকতে পারে এরকম কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কাজ একটি মাত্র পদ্ধতিতে হয়। ব্যাখ্যা করো। 3 নম্বর থাকতে পারে এরকম প্রশ্ন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, অথবা একটা সংখ্যা দিয়ে দিল যেরকম 3 5 2 অথবা 80 দিয়ে দিল সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্ন অনুধাবনমূলক এই ধরনের প্রশ্ন সাধারণত থাকতে পারে। তো আমার আজকের আলোচনা এই ধরনের 3টি প্রশ্নেরই অ্যান্সার এখান থেকে অলরেডি তোমরা বা ধারণা অলরেডি পেয়েছো তোমরা। তো আশা করি এরকম একটা সংখ্যা দেওয়া থাকবে, বেস দেওয়া থাকবে, সেটা 8 থাকুক 10 থাকুক অথবা 16 থাকুক যাই থাকুক বা বাইরের সংখ্যা থাকতে পারে, যে সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন ব্যাখ্যা করে, এরকম একটা সংখ্যা দিয়ে দিতে পারে। অথবা থাকবে শুধুমাত্র এরকম যে পজিশনাল সংখ্যা কি ব্যাখ্যা করো। উভয় প্রশ্নই একটি অ্যান্সার একই, কিন্তু প্রশ্নটা 2 ধরনের থাকতে পারে এরকম। আমি আশা করি যে আজকের আলোচনায় আমার এই 3টি প্রশ্নের অ্যান্সার তোমরা আশা করি এখানে আলোচনা করা হয়েছে, আশা করি এখান থেকে বুঝতে পারছো তোমরা। তো আজকে এ পর্যন্তই। আশা রাখি যে যতটুকু আলোচনা করা হয়েছে এর থেকে তোমরা আসলে কিছুটা হলে তোমরা নাম্বার সিস্টেম সম্পর্কে বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তো পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্টেশন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আস্তে আস্তে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির দিকে আমরা আগাবো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।